দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই মাসেরই 19 তারিখে শুরু হতে যাচ্ছে ভারতের এগেনস্টে বাংলাদেশের প্রথম টেস্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই দুইটা টেস্ট খেলার কথা পার্টিকুলারলি, সেই দুইটা টেস্টের প্রথম টেস্টটা শুরু হচ্ছে। তো ভারত যেই স্কোয়াডটা ঘোষণা করছে সেই স্কোয়াডটার কথা যদি একবার চিন্তা করি, ভিতরে আমি কেমন যেন একটা ভয় পেয়ে যেতেছি, সত্যিই কথা যেটা দর্শক। কারণ ভারতের প্লেয়াররা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত, আর তারা নিজেদের দিনে কে কী করতে পারে বা কে কী করার মতো সামর্থ্য রাখে সেটা কিন্তু নতুন করে বলার মতো কিছুই নাই। আগেও দেখে আসছি, এখনও দেখতেছি। তো ভারতের স্কোয়াডটা হচ্ছে এরকম: ক্যাপ্টেন ওয়ান অ্যান্ড অনলি হিটম্যান রোহিত শর্মা, যিনি টেস্টও একই ভঙ্গিতে খেলেন, ওডিআইও একই ভঙ্গিতে খেলেন, টি-20তে তো কোনো কথাই নেই। যে ভঙ্গিতে খেলেন ওডিআই আর টি-20তে তার চাইতেও অনেক বেশি উপরের লেভেলের খেলোয়াড়ই তিনি। তো সেকেন্ড, তার সাথে যে পার্টনার ওপেন করতে আসতেছেন তিনি হচ্ছেন খুব সম্ভবত যশস্বী জয়সওয়াল। ওনার পারফরমেন্স কি সেটা আমরা জানি, কিছুদিন আগেও কিন্তু 100 মারছেন, হয়তো বা ব্যাক টু ব্যাক দুইটা 100-এর ইনিংস খেলেছেন। তো ইয়াং স্টারদের যে পারফরমেন্স সেই দিক থেকে আমার কাছে মনে হয় যেন রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়ালই আপনার ওপেন করতে নামবেন। ওয়ান ডাউনে আপনার 3 নম্বরে যে ব্যাটিং করতে নামবে তিনি হচ্ছেন আপনার, এইগুলো আমার থিঙ্কিং, তিনি হচ্ছেন আপনার মোস্ট প্রবাবলি শুভমান গিল, প্রিন্স অফ ভারতীয় ক্রিকেট বর্তমানে, যাকে প্রিন্স বলে ডাকা হয়। মানে যেমনটাই খেলেন শুভমান গিলের খেলা, বা আমি দেখেছি শুভমান গিলের খেলা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। যে ধরনের স্ট্রোক মেকিং শটগুলো খেলেন, টাস টাস করে শব্দ হয় যখন তিনি খেলতে নামেন। তো এক কথায় অসাধারণ খেলা। তো গেল এই 3 নম্বর স্লট। 4 নম্বরে ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি, কিং বিরাট কোহলি বললে ভুল হবে, কিং বিরাট কোহলি বলতে হবে। কারণ তার যে স্ট্যাটস, টেস্ট, ওডিআই, ভারতের টেস্টের রান সংগ্রাহকের তালিকায়, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কারের পরেই কিন্তু তার স্থানটা আছে চতুর্থ রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলি। তো বিরাট কোহলি তো অবশ্যই খেলবেন। বেশ কিছুদিন যাবতই টেস্টে খেলতেছিলেন না তার পার্সোনাল সমস্যার কারণে, মেবি লাস্ট সিরিজটাতেও বিরাট কোহলি ছিলেন না। তো অবশ্যই তিনি চাইবেন ঘরের মাটিতে একটা বড় কিছু করার, কোনো একটা রেকর্ড ভাঙার বাংলাদেশের এগেন্স্টে, যেটা সচরাচর হয়েই থাকে। তো 5 নম্বর জায়গাটা আমার কাছে মনে হয় যেন 5 নম্বর জায়গাটাতে আপনার খেলবে হচ্ছে ঋষভ পান্থ অ্যাজ এ উইকেট কিপার। 6 নম্বর জায়গাটায় ঋষভ পান্থের পরে মোস্ট প্রবাবলি আমার কাছে মনে হচ্ছে যেন KL রাহুল খেলতে পারেন 6। 7 নম্বর জায়গাটাতে খেলবেন অবভিয়াসলি রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। 9 নম্বরে খেলবেন হচ্ছে আপনার এই কুলদীপ যাদব। তারপরে 10 নম্বর স্লটে খেলবেন হয় মোহাম্মদ সিরাজ, নয়তোবা ইয়াশ দেওয়াল, নয়তোবা আপনার সেটাকেই খেলতে আমার সঠিক নাম মনে আসতেছে না। 11 নম্বর স্লটটা নিঃসন্দেহ জাসপ্রীত বুমরাই খেলবেন। তো এই হচ্ছে ভারতীয় টেস্ট স্কোয়াড। দর্শক, এই যে টেস্ট স্কোয়াডের আমি 12, 13, 14 জনের নাম বললাম, আরেকটা পয়েন্ট আমি ভুলেই গেছি। ভারত যদি চায় 6 নম্বর ব্যাটসম্যানের যে স্লটটা আছে যেখানে লোকেশ রাহুলকে খেলানোর কথা, সেইখানে তারা চাইলে কিন্তু অক্ষর প্যাটেলকেও খেলায় দিতে পারে। কারণ ভারত বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকে, আর যেই ধরনের চেন্নাইয়ের যে পিচে কিন্তু স্পিনাররা অলওয়েজই সুবিধা পেয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। তো চেন্নাইয়ের পিচে কিন্তু যদি আপনি অক্ষর প্যাটেলকে অ্যাড করেন KL রাহুলের জায়গায়, তাহলে কিন্তু ভারত স্পেশালিস্ট স্পিনারই পাচ্ছে 4 জন, সাথে 2 জন পেস বোলার, এবং সাথে কিন্তু ওখানে পাচ্ছে 3 জন অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার 3 জন, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। 3 জনেই কিন্তু বেশ ভালো ব্যাট চালাতে পারেন, সেটার প্রমাণ তারা আগেও দিয়ে আসছেন। তো ভারতের এই স্কোয়াড দেখে আমার আসলে সিরিয়াস আতঙ্ক ঢুকে গেছে আমার ভিতরে, যে বাংলাদেশ কি আসলে এই স্কোয়াডের এগেনস্টে দাঁড়াতে পারবে, বাংলাদেশ কি করতে পারে, কী ধরনের রেজাল্ট আসতে পারে, কী ধরনের ফলাফল আসতে পারে। যদিও পাকিস্তানের সাথে খুবই ভালো ক্রিকেট খেলে আসছি আমরা টেস্ট সিরিজ জিতে আসছি পাকিস্তানের ঘরের মাটিতে, পাকিস্তানের এগেনস্টে, এটাও কিন্তু দর্শক চারটিখানি কথা না, এটা ভুলে গেলে হবে না। তো বাংলাদেশকে নিয়ে আমি আশা হারাচ্ছি না, বাট ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। জাসপ্রীত বুমরা ওডিআইতে বলেন, টেস্ট ক্রিকেটে বলেন, যে ধরনের অ্যাটাকিং বোলিংটা করেন ভাই, প্রথম বোলিংটা করতে এসে যদি তছনছ করে দেয় বাংলাদেশের টপ অর্ডারকে, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে পারবে?
আমার কাছে কেমন জানি একটা আতঙ্ক ঢুকে গেছে। তো আসলে ভারতের এই টিম কিন্তু খুবই শক্তিশালী টিম। ভারতের ঘরের মাটিতে আমরা খেলতে যাচ্ছি দর্শক। আগের বার যখন আমরা খেলতে গেছিলাম আমাদের খুব নাজেহাল অবস্থা হয়েছিল, সেটা আমরা জানি। আমরা ব্যাক টু ব্যাক 2 ইনিংসেই 200 রান আমরা ক্রস করতে পারি না। তো আশা করতেছি যে এবার হয়তো বা ভালো কিছু হবে, এবার আমাদের এক্সপিরিয়েন্সও ভালো। আর সবচেয়ে বড় কথা যে আমরা কি করব, আমরাও কি স্পিন নিয়ে খেলবো ভারতের মতো 3-4 জন, নাকি ভারতের এগেনস্টে আমরা আমাদের পেসারদেরকে কাজে লাগাবো। তো দর্শক আমার কাছে যেটা মনে হয়, সত্যি কথা বলতেছি, হতে পারে স্পিন ট্র্যাক, বাট আমাদের বাংলাদেশি পেসাররা যে ধরনের একটা ফর্মে আছেন, আপনার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, আপনার তারপরে হচ্ছেন আপনার আরও অনেকেই আছে আমাদের পাইপলাইনে যে বোলার আছেন, ইবাদত হোসেন, তানজিম সাকিব, তারপরে আপনার শরীফুল ইসলাম। মানে এই যে একটা কম্পিটিশনের একটা জায়গা তৈরি হয়ে গেছে বাংলাদেশ পেসিং অ্যাটাকটাতে, কাকে রেখে কাকে খেলাবে বিসিবি। তো এই জিনিসটাকে নিয়ে কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেটেরই বেশ ভালো উন্নতি হচ্ছে। তো আমার কাছে কেন জানি মনে হয় স্কোয়াডটা বাংলাদেশের এরকম হলে ভালো হয়। সেটা হচ্ছে প্রথমে আপনার আসতেছে ওপেনিং যে স্লটটা পাকিস্তানের এগেনস্টে যারা খেলেছিল, আমার কাছে মনে হয় তাদেরকেই খেলানো হবে। এক সাদমান ইসলাম, তার সাথে হয়তোবা জাকির হাসান। তৃতীয়তে 3 নম্বরে ব্যাটিং করতে নামবেন হচ্ছে আপনার ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। তবে একটা কথা বলতে চাচ্ছি দর্শক, এই যে 3 জন ব্যাটসম্যানের কথা বললাম টপ অর্ডারে, 3 জন ব্যাটসম্যানই কিন্তু আপনার বাঁ হাতি। যদি বিসিবি চায় এখানে হয়তো একজন ডানহাতি ব্যাটসম্যানকে ঢোকানো হইতে পারে, যেমন আপনার ওই যে জয় আছে আমাদের ডানহাতি ব্যাটসম্যান, ইনজুরি থেকে ভালো হয়ে ফিরছে কিনা তা আমি জানি না, হয়তোবা যদি ফিরে কারো জায়গা হয়তোবা এদিক সেদিক হতে পারে। তো যাই হোক, এটা গেল 4 নম্বর যে পজিশনটা আছে। 4 নম্বর পজিশনটাতে আপনার খেলতে নামে হচ্ছেন মমিনুল ইসলাম। দেখেন টপ অর্ডারে 4 জন ব্যাটসম্যানই কিন্তু আপনার এই বাঁহাতি ব্যাটসম্যান। 5 নম্বরে নামে মুশফিকুর রহিম, 6 নম্বরে নামে হচ্ছে আপনার লিটন কুমার দাস, 7 নম্বরে মেহেদি হাসান মিরাজ, 8 নম্বরে হচ্ছে আপনার তাসকিন আহমেদ, তারপরে হচ্ছে আপনার হাসান মাহমুদ, তারপরে শরীফুল ইসলাম, আর সাকিব আল হাসানের কথা তো ভুলেই গেছি। মানুষের চেহারা না দেখলে যা হয় আর কি। তো সাকিব আল হাসান খেলেন হচ্ছে আপনার মুশফিকুর রহিমের পরে নামেন আর কি 6 নম্বর জায়গাটাতে। তো 7 নম্বরে নামে লিটন কুমার দাস। তো এই হচ্ছে বাংলাদেশি স্কোয়াড। এই স্কোয়াডটাতে আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে। তবে বাংলাদেশের যদি সম্ভব হয়, আমার কাছে মনে হয় যেন যদি পসিবল হয় 3 জন স্পেশালিস্ট পেসারের সাথে বাংলাদেশ যদি উইথ সাকিব অ্যান্ড মিরাজ, তারা দুজনই তো অলরাউন্ডার আমরা জানি, আরেকজন স্পিনার যদি বাংলাদেশ অ্যাড করে স্কোয়াডে, আমার কাছে মনে হয় যেন স্কোয়াডটা বেশ ভালো হবে। সেই ক্ষেত্রে আপনি দেখেন, আপনি টপ অর্ডারের 5 জন ব্যাটসম্যান পাচ্ছেন, সাকিব আল হাসানকে পাচ্ছেন, সাথে মেহেদি হাসান মিরাজকে পাচ্ছেন। এই 7 জন জেনুইন ব্যাটসম্যান এবং বোলার পাচ্ছেন। আর বাকি 4 জনের মধ্যে 3 জন পেসার, আরেকজন বাঁহাতি স্পিনার আপনারা অ্যাড করতেই পারেন। তো আমার কাছে মনে হয় যেন আমি যে স্কোয়াডের কথাটা বললাম, ওই স্কোয়াডটা বাংলাদেশের জন্য খুবই শক্তিশালী একটা স্কোয়াড হতে যাচ্ছে। অ্যাটলিস্ট অন্তত পক্ষে ভারতের এগেনস্টে কম্পিটিশন করার মতো। তো আমার কাছে মনে হচ্ছে যে যতটা ইজিলি দেখা যাচ্ছে ভারতের স্কোয়াডের এগেনস্টে বাংলাদেশের স্কোয়াড, তো আমার কাছে মনে হয় বেশ ভালো একটা ফাইট হতে যাচ্ছে, বেশ ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো এই মাসেরই 19 তারিখে দর্শক। সেই পর্যন্ত সবাই আমাকে ফলো করবেন। যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর দর্শক, আপনাদের কী মনে হয় বাংলাদেশ ভারতের এগেইনস্টে কী করবে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাই দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।